আজকের পার্টির জন্য বানানো বার কাউন্টারের সঙ্গে সামান্য সাইড হেলান দিয়ে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল রৌনক। যদিও আড্ডায় মশগুল বলা যায় না, একটু পরপরই অন্যদিকে সিঁড়ির দিকে দৃষ্টি যাচ্ছে, তার চন্দ্র এসেছে কিনা দেখতে। এতক্ষণ সময় লাগার কথা নয় যদিও, তবু অপেক্ষা করছে সে। চিত্রলেখা নার্ভাস রৌনক জানে, এমন পার্টি এর আগে কখনো অ্যাটেন্ড করেনি সে, তাই তার নার্ভাস হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। চিত্রলেখার পরিস্থিতি আন্দাজ করেই তাকে সময় দিচ্ছে রৌনক। সবে তো রাত হয়েছে, তারা নেই কোনো। যদিও আজকের রাতটা তার জন্য স্পেশাল, তবুও কোনো কিছু নিয়েই চন্দ্রকে তাড়া দিবে না সে। দেয়ার শি ইজ মিসেস রৌনক জামান। সাদমানের মুখে মিসেস রৌনক জামান শুনেই পাশ ফিরে সিঁড়ির দিকে তাকায় রৌনক। ব্যাস, আর কথা বলতে পারে না সে। রৌনকের দৃষ্টি তার চন্দ্রের দিকে আটকে গেছে। তবে এই মুহূর্তে কেবল রৌনক নয়, পার্টিকে উপস্থিত সকলের দৃষ্টি চিত্রলেখার দিকে আটকে আছে। ড্যাম গর্জিয়াস। এতটুকুই বেরিয়ে আসে রৌনকের মুখ গলে। এর বেশি কিছু বলতে পারে না সে। নিজের জায়গায় স্থির হয়ে গেছে সে। রৌনকের পছন্দ করে গাউনটা পরে আসেনি চিত্রলেখা। এখন রৌনক বুঝতে পারছে তৈরি হবার পরেও চিত্রলেখার বেরিয়ে আসতে এত সময় কেন লেগেছে। চিত্রলেখার পরনে একটা কালো রঙের জর্জেটের টিস্যু শাড়ি। চিত্রলেখা হেয়ার স্টাইল চেঞ্জ করেনি, মেকআপও চেঞ্জ করেনি, অবশ্য প্রয়োজন হয়নি। মেকআপে স্মোকি আই করা হয়েছে, যা এই জর্জেট ফিনফিনে টিস্যু শাড়িটার সঙ্গেও দারুণ লাগছে দেখতে। অর্নামেন্টসও আগেরটাই, কেবল বদলেছে পরনের কাপড়। গাউনটার বদলে শাড়ি পরে এসেছে সে। জর্জেট শাড়িটার সম্পূর্ণ আঁচল জমির নিচের দিক থেকে উপরে অর্ধেকটা, বুকের কাছের অংশে ছোট ছোট স্টোন বসানো। তাই ফিনফিনে জর্জেট শাড়ি হলেও পেটের কাছটাই সামান্য অংশ ব্যতীত আর কিছুই তেমন একটা বোঝা যাচ্ছে না। ব্লাউজের হাতা কোনোই পর্যন্ত যদিও জর্জেট হওয়ায় হাত বোঝা গেলে ইতস্তত লাগছে না চিত্রলেখার আগের মতো। অন্তত গাউনটার মতো তো নয়, গাউনের তো হাতাই ছিল না। কথাই আছে নাই মামার থেকে কানা মামা ভালো। কেবল হাতাটাই নয়, চিত্রলেখার পিঠটাও ভিজিবল এই ব্লাউজে। তবে উন্মুক্ত নয়, কালো হওয়ায় সুবিধা হচ্ছে, শরীরের অংশ খানিকটা বোঝা গেলে সরাসরি দেখা যাচ্ছে না, এটাই স্বস্তি। বোট গলা হওয়ায় ব্লাউজের সামনের অংশ দিয়ে চিত্রলেখার বুকের কাছের অংশ বোঝা বা দেখা যাচ্ছে না। এই গাউনটার চিত্রলেখাকে ঠিক যতখানি সুন্দর লাগছিল দেখতে, এই মুহূর্তে কালো রঙের জর্জের টিস্যু শাড়িটাতে আরো 1000 গুণ বেশি আউট অফ দ্য ওয়ার্ল্ড লাগছে তাকে দেখতে, অন্তত রৌনকের দৃষ্টিতে। বাকি কার কাছে কেমন লাগছে তাতে রৌনকের কিচ্ছু যায় আসে না। হি ড্যাম কেয়ার্স। সেই সঙ্গে চিত্রলেখার ঠোঁট জুড়ে থাকা ডার্ক রেড লিপস্টিক, ওই লাল লিপস্টিক যেন চিৎকার করে আহ্বান জানাচ্ছে রৌনককে। এক্ষুনি গিয়ে ওই ঠোঁট জোড়া দখল নেওয়ার তাগিদ অনুভব করে রৌনক, কিন্তু সে তো নড়তেই পারছে না। এগিয়ে যাবে কিভাবে? চিত্রলেখাকে দেখার পর সব ভুলে গেছে যেন। সংশয়ে অজানা আতঙ্কে চিত্রলেখা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, নেমে নিচে আসবে কিনা বুঝতে পারছে না। এত মানুষের ভিড়ে তার দৃষ্টি একজোড়া চোখেই খুঁজে বেড়াচ্ছে। রৌনক এই বাড়িতে থাকার তার একমাত্র ভিত্তি, পরিচয়, কাছের মানুষ। সাদমান আলতো করে রৌনকের কাঁধে ঝাঁকি দিলে নিজের ভাবনার জগৎ রেখে বাস্তবতায় ফিরে আসে সে। পাশ থেকে সাদমান বলে, গো, শি ইজ ওয়েটিং ফর ইউ। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা বার কাউন্টারের উপর রেখে সোজা হয়ে দাঁড়ায় সে। বড় বড় কদম ফেলে এগিয়ে যায় চিত্রলেখার দিকে। এত সব অপরিচিত মুখের ভিড় থেকে রৌনককে এগিয়ে আসতে দেখে স্বস্তির হাসি ফুটে ওঠে চিত্রলেখার মুখ জুড়ে। কিন্তু তৎক্ষণাৎ এটাও ভেবেও অস্থির লাগে, যদি তার দেওয়া ড্রেস পরেনি বলে রাগ হয়। রৌনক কি বুঝবে, মরে গেলেও চিত্রলেখা ওই রকম শরীর দেখানো ড্রেস পরে এত মানুষের সামনে আসতে পারে না। এমনিতেই শাড়িটা পাতলা ফিনফিনে ধরনের, এদিক সেদিক দিয়ে শরীর বোঝা যাচ্ছে। এতেই লজ্জায় চিত্রলেখার মাটিতে মিশে যেতে মন চাইছে। ওই ড্রেসটা পরলে সবাই তার দিকে তাকিয়ে থাকলে লজ্জায় কেঁদেই ফেলতো সে। চিত্রলেখা ভেবে রেখেছে রৌনক রাগ হলে প্রয়োজনে সারাদিন রাত ওই ড্রেস পরে সে তার সামনে দাঁড়িয়ে থাকবে। রৌনক যদি একটু আগের মতো করে তার উন্মুক্ত শরীরে ঠোঁট ছুঁয়ে দেয় তাতেও আপত্তি করবে না, কিন্তু এত মানুষের সামনে ওই ড্রেস সে পরতে পারবে না।
এগিয়ে এসে চিত্রলেখার মুখোমুখি দাঁড়ায় রৌনক। রৌনককে এতখানি কাছাকাছি দেখেই বুকের ভেতর কিছু একটা তবলা বাজাতে শুরু করেছে চিত্রলেখার। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। রৌনকের কি রাগ হয়েছে তার উপর, নাকি বিরক্ত হয়েছে? তার মুখের ভাব দেখে কিছু বোঝা যাচ্ছে না। চিত্রলেখা কিছুই বুঝতে পারছে না। তাকে অবাক করে দিয়ে রৌনক হাত বাড়িয়ে একটা হাত চিত্রলেখার কোমরে রেখে তাকে কাছে টেনে নেবার চেষ্টা করে গালে চুমু খায়। রৌনকের কাণ্ডে পার্টিতে উপস্থিত সবাই হাততালির সঙ্গে নানা রকম উৎসাহ উৎফুল্লমূলক শব্দ করে। খুব বেশি সময় নেয় না রৌনক, যদিও তার ইচ্ছে হচ্ছে পার্টিকে গুল্লি মেরে চিত্রলেখাকে নিয়ে ঘরে চলে যেতে, দীর্ঘ সময়ের জন্য ওই লাল ঠোঁটচোরা নিজের দখলে রাখতে। ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চিত্রলেখাকে কিচ্ছু বলে না সে। পাশে দাঁড়িয়ে বাম হাতটা চিত্রলেখার শাড়ির ভেতর দিয়ে তার পেটের কাছে জড়িয়ে ধরে নিজের কাছাকাছি টেনে নেয় প্রিয়তমাকে। তার কাণ্ডে অবাক হয়ে মুখ ঘুরিয়ে রৌনকের মুখের দিকে তাকায় চিত্রলেখা। লজ্জায় মরে যেতে মন চাইছে তার। সবাই দেখছে তাদের, অথচ রৌনকের যেন কিচ্ছু যায় আসে না। সে বরং সবাইকে দেখাতেই ব্যস্ত চিত্রলেখা তার, একান্তই তার ব্যক্তিগত। রৌনকের চোখের ইশারায় লাবিব সব লাইট অফ করে দিয়ে কেবল তাদের দুজনের উপর একটা স্পটলাইট জেলে দিয়েছে। উপস্থিত সকলের চোখ এখন তাদের দুজনের দিকে স্থির। পেছন থেকে কেউ একজন রৌনকের হাতে একটা মাইক দিয়ে দেয়। অন্ধকারে দেখা যায়নি ওটা কে ছিল। মাইকটা মুখের কাছে নিয়ে রৌনক এতক্ষণে মুখ খুলে বলে, Ladies and gentlemen, here present my beloved wife, better half Chandra, Chitralekha Raunak Zaman. I thank you all for being here with us and to give us your love and blessings. Thank you for your presence. It's mean a lot. Please enjoy yourself. রৌনকের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে করতালিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই সঙ্গে লাইটস অন করে দিলে তারা দুজনে একত্রে নিচে নেমে আসে। ওরা নিচে নেমে আসলে সবার আগে এগিয়ে আসে সাদমান। চিত্রলেখার দিকে হাত বাড়িয়ে দিলে কি করবে ভেবেই রৌনকের মুখের দিকে তাকালে সে চোখের ইশারায় আশ্বস্ত করলে চিত্রলেখা হাত বাড়িয়ে সাদমানের হাতে হাত রাখতেই মাথা ঝুঁকিয়ে আলতো করে চিত্রলেখার হাতের উপরের দিকে ছোট্ট করে সৌজন্যমূলক চুমু দিয়ে সাদমান বলে, লুকিং গর্জিয়াস। চিত্রলেখা বুঝতে পারে না ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে। রৌনক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় সাদমানের দিকে। তার হাত থেকে চিত্রলেখার হাত নিজের হাতে নিয়ে বলে, She is my wife. And she is my Mr. Inol. Get off, man. আরো অনেকেই উপস্থিত থাকায় স্লাং ইউজ করতে নিয়েও করে না রৌনক। তার অবস্থা দেখে সাদমান বলে, Getting jealous, man. Of course I do. চিত্রলেখা বুঝতে পারে না আসলে এখানে কি হচ্ছে। সাদমান রৌনককে বিরক্ত করতেই মূলত এমনটা করেছে, এছাড়া অন্য কোনো ইন্টেনশন নেই তার। অনেক বছরের বন্ধুত্ব তাদের, ভাইয়ের মতো সম্পর্ক। সাদমান কখনোই কোনো স্টুপিড কাজ করে এই সম্পর্ক নষ্ট করবে না, তার রৌনক নিজেও জানে। অন্যদের সবার সঙ্গে চিত্রলেখাকে পরিচয় করিয়ে দেয় রৌনক। অফিসের কেউ কেউ চিত্রলেখাকে হয়তো চিনতে পেরেছে, কিন্তু রৌনকের উপস্থিতিতে কারো সাহস হয় না কানা ঘোষা করার। বসের বউকে নিয়ে গসিপ করলে যে চাকরি থাকবে না তা সবাই জানে। আর মন্দা চাকরির বাজারে নিজের চাকরির মায়া সবারই আছে। আর বাকি যারা জানে না চিত্রলেখা যে রৌনকের অফিসেই চাকরি করত, তাদের মাথা ব্যথা নেই। তবে তারা চিত্রলেখাকে চিনতে, জানতে, তার সম্পর্কে শুনতে আগ্রহী। তবে সবাই রৌনকের পার্সোনালিটি সম্পর্কে খুব ভালো করেই জানে। তার জিনিসের কেউ চোখ দিলে সেই চোখ উপড়ে ফেলতে দুইবার ভাববে না সে। আর সেখানে তার বউয়ের দিকে নজর দিলে সেই ব্যক্তিকে দুনিয়া থেকে গায়েব করে দিতে এক সেকেন্ডও সময় নিবে না সে। এমনি এত বড় ব্যবসা ধরে রাখেনি সে। রৌনক জামানের হাত যে কত বড় তা সবার অজানা হলেও কম বেশি সবাই বুঝে রৌনক জামান চাইলে তার এক ইশারায় কি করতে পারে। রৌনক জামান পারে না এমন কোনো কাজ নেই। সবাই সম্মান করে, তবে ভয়ও কম পায় না। রৌনক জামানের ব্যাড সাইডে আসতে রাজি নয় কেউ। তার সাথে সম্পর্ক ভালো মানে সব ঠিক, 19-20 হলেই সর্বনাশ। সবার সামনে কুল জেন্টেলম্যান রৌনক জামানের ভিতরটা যে এতখানিও পরিষ্কার নয় তা অনেকে আন্দাজ করতে পারলেও কখনো মুখ ফুটে তা প্রকাশ করার দুঃসাহস করে না।
ড্রিঙ্কের গ্লাসের ট্রে নিয়ে একটা ছেলে এগিয়ে এলে একজন চিত্রলেখাকে ড্রিঙ্কস নিতে বললে সে কনফিউশনে পড়ে যায় কি করবে। সে এসব খাই না বলাটা কি উচিত হবে? সবাই নিশ্চয়ই অন্যভাবে দেখবে তাকে। এটা নিশ্চয়ই রৌনক পছন্দ করবে না। কি করবে বুঝতে পারছে না, এমন দৃষ্টি দিয়ে রৌনকের দিকে তাকিয়ে থাকে চিত্রলেখা। অন্য একজনের সঙ্গে কথা বলছিল রৌনক। সাদমান বাহু ধরে হালকা ধাক্কা দিয়ে তার দিকে তাকালে সাদমান ইশারা করলে চিত্রলেখার দিকে তাকায় সে। রৌনকেরই এক পার্টনারের ওয়াইফ ড্রিঙ্কস অফার করছে চিত্রলেখাকে। তার চোখ দেখে যা বোঝার বুঝে গেছে রৌনক। এক্সকিউজ মি? বলেই বার কাউন্টারের দিকে এগিয়ে যায় রৌনক। বার কাউন্টারে থাকা ছেলেটাকে ইশারা করতেই সে একটা ওয়াইনের গ্লাস এগিয়ে দেয় তাকে। সেটা নিয়ে চিত্রলেখার মুখোমুখি এসে দাঁড়ায় সে। ওয়াইনের গ্লাসটা এগিয়ে দেয় চিত্রলেখাকে নেওয়ার জন্য। অবাক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে চিত্রলেখা। সে ভাবতেই পারেনি রৌনক তাকে এভাবে এসব খাবার জন্য বলবে। চিত্রলেখার চোখ দেখে হাসি পেয়ে যায় রৌনকের, কিন্তু এই মুহূর্তে সে হাসে না। নিজের হাসি সামলে চিত্রলেখার কানের কাছে মুখ নিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, এটা নিতে পারবো, ফ্রুটিকার গ্রেপ জুস, এতে কোনো অ্যালকোহল নেই। আমি নিজেই অ্যালকোহল নেই না, তোমাকে অফার করবো ভাবলে কিভাবে? সবাই ভাববে আমরা ওয়াইন খাচ্ছি, আসলে ইটস জাস্ট এ সিম্পল জুস। রৌনকের কথা শুনে এবার চিত্রলেখার ঠোঁট জুড়ে হাসি ফুটে ওঠে। আবার সে অবাক না হয়েও পারে না। সে জানতোই রৌনক অ্যালকোহল নেয় না। আগের রাতেই তার এক কথায় বারান্দায় দিয়ে সিগারেটের গোটা প্যাকেট ফেলে দেওয়ার আগে দুবার ভাবেনি। যত দেখছে সে রৌনককে ততই অবাক হচ্ছে। রৌনকের বাড়িয়ে রাখা হাত থেকে ওয়াইন মানে জুসের গ্লাসটা নিয়ে তার চোখে চোখ রেখে একটা সিপ নেয় চিত্রলেখা। অথচ তাকে দেখে মনে হচ্ছে সত্যি যেন ওয়াইন খাচ্ছে। চিত্রলেখার এমন অ্যাটিটিউডে ইমপ্রেসড না হয়ে পারে না রৌনক। এক্ষুনি সব ফেলে চন্দ্রকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে মন চাইছে তার, যেখানে তাদের কেউ বিরক্ত করতে পারে না, যেখানে তার একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রাখতে পারবে ঘন্টার পর ঘন্টা। রৌনক নিজেকে চিত্রলেখার ভেতর হারিয়ে ফেলতে পারবে। যতবার চিত্রলেখার দিকে তাকিয়েছে এই পর্যন্ত রৌনকের ইচ্ছে হয়েছে ওই ঠোঁটে একটা চুমু খায় সে। ছোট্ট করে নয়, গভীরভাবে, দীর্ঘ সময় নিয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দিলারা জামান নিজের ঘর থেকে বের হননি। তানিয়া অনেকবার করে অনুরোধ করেছিল শাশুড়িকে নিজের ঘর থেকে বেরিয়ে পার্টি জয়েন করতে, কিন্তু উনি নাছোড়বান্দা। একবার যেই মুখে না বলে ফেলেছেন সেই সিদ্ধান্ত বেঁচে থাকতে পরিবর্তন করবেন না। তানিয়ার এত দিনের সংসার জীবনে এই পরিবারের প্রত্যেকটা মানুষকে তার ভালো মতো চেনা। তাই কয়েকবার অনুরোধ করার পর সে নিজেও হাল ছেড়ে দিয়েছে। তার নিজের পার্টিতে উপস্থিত থাকাটা জরুরি। দিলারা জামানের অনুপস্থিতিকে কেউ আজ চোখে দেখার আগে কিছু একটা বাহানা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে তাকে। সাপের মতো ফনা তুলে নিজের ঘরে বসে আছেন দিলারা জামান। সাপের মতো ফনা তুলে নিজের ঘরে বসে আছেন দিলারা জামান। এই মুহূর্তে তার রাগ বেশি হচ্ছে এই ভেবে তার নিজের ছেলে একটা বার এসে তাকে ডাকেনি, তার রাগ ভাঙানোর চেষ্টা পর্যন্ত করেনি। একটা বাইরের মেয়ে আজ তার চাইতে বেশি হয়ে গেল, বিষয়টা হজম হচ্ছে না ওনার। রাগে ফুলতে থাকা দিলারা জামানের রাগের আগুনে ঘি ঢালতেই যেন সবার আগমন ঘটল। রুমের দরজা লক করা ছিল না। তানিয়া চলে যাবার পর একবার ভেবেছিলেন ভেতর থেকে লক করে দিবেন, কিন্তু যদি রৌনক আসে সেই ভাবনায় আর লক করেননি। রৌনক আসেনি, তবে সাবা এসেছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দিলারা জামানের কাছাকাছি এগিয়ে যেতে যেতে সাবা খানিকটা খোঁচা মারা কণ্ঠে বলে, কংগ্রাচুলেশনস আন্টি। জিজ্ঞাসু দৃষ্টিতে সাবার দিকে তাকিয়ে দিলারা জামান জিজ্ঞাসা করলো, ফর হোয়াট? এগিয়ে এসে দিলারা জামানের মুখোমুখি এক পায়ের উপর আর এক পা তুলে দিয়ে বসে সাবা বলল, আপনার ছেলে বিয়ে করেছে, বউ নিয়ে এসেছে, পার্টি দিয়ে সবাইকে সেটা জানাচ্ছ। ইউ মাস্ট বি ভেরি হ্যাপি টুডে। মুখটাকে বাংলার 5 বানিয়ে দিলারা জামান বলেন, ওহ কাম অন সাবা, এই বিয়ে আমি মানি না। নাম পরিচয়হীন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেই আমি আমার বাড়ির বউ বলে মেনে নিব না। ওই মেয়ে এই বাড়ির বউ সেদিন হবে যেদিন আমি মরে যাব। আমি বেঁচে থাকতে সেটা কোনো দিনও সম্ভব নয়। কিন্তু আপনার ছেলে সেটা মানবে বলে মনে হয় না আন্টি। আপনি টেরও পাননি রৌনক আমাকে করা প্রমিস
ব্রেক করে আরেকটা রাস্তার মেয়েকে বউ করে নিয়ে এসেছে। নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সাবা আরো বলে, আই উইল নট লেট হার টেক মাই ম্যান অ্যাওয়ে আন্টি। আপনার ছেলে একটা না হাজারটা বিয়ে করলেও আমাকে ওর বিয়ে করতেই হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে হি উইল বি মাইন, অনলি মাইন। দিলারা জামান নিজের জায়গায় থেকে উঠে এসে সাবার একটা হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলেন, আমি তোমার সঙ্গে আছি ডিয়ার। সাবা দিলারা জামানকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ আন্টি। রৌনকের পাশ থেকে এক মুহূর্তের জন্যেও সরছে না চিত্রলেখা। অফিসের কিছু মুখ ব্যতীত কাউকে চেনে না সে, এমনকি কোম্পানির শেয়ার হোল্ডারদেরও না। কে কি জিজ্ঞেস করবে, চিত্রলেখা কি জবাব দিবে যদি ভুলভাল কিছু বলে ফেলে? এই ভয়ে আরো রৌনকের দৃষ্টির আড়ালে যাচ্ছে না সে। তারিয়া এগিয়ে এসে ওদের পাশে দাঁড়িয়ে বলে, বউটাকে কিছুক্ষণের জন্য আমাকে ধার দাও, আমি আমার সার্কেলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। চিত্রলেখার হাত তানিয়ার হাতে নিয়ে রৌনক বলে, She is all yours now. তানিয়া চিত্রলেখাকে নিয়ে সরে গেলেই তার সামনে এসে দাঁড়ায় সাবা। ডার্ক বটল গ্রিন কালার একটা অফ শোল্ডার ড্রেস পরেছে সে। ড্রেসটার লেন্থ তার মিড হাই পর্যন্ত। অফ শোল্ডার হওয়ায় সাবার ক্লিভেসের খানিকটা উকে দিচ্ছে। মিড থাই থেকে শুরু করে সাবার লম্বা পাগুলো সম্পূর্ণ উন্মুক্ত। ড্রেসের সঙ্গে মিলিয়ে একই কালারের পেন্সিল হিল পরেছে, এতে আরো লম্বা লাগছে সাবাকে দেখতে। ডার্ক ড্রেসের সঙ্গে মিল রেখে ডার্ক মেকআপ দিয়েছে, ডার্ক মেরুন কালারের লিপস্টিক লাগিয়েছে ঠোঁটে। যে কোনো পুরুষের চোখে সাবাকে এক কথায় সেক্সি লাগছে দেখতে। যে কোনো পুরুষ বারবার ফিরে তাকাবে তার দিকে, কিন্তু রৌনক সেই তাগিদ অনুভব করে না। সাবাকে কখনোই তার দৃষ্টিতে আকর্ষণীয় লাগেনি। তিলোত্তমার পরে রৌনকের দৃষ্টিতে যদি কাউকে আকর্ষণী লেগে থাকে সে একমাত্র চিত্রলেখা। সেজন্য তাকে ডার্ক মেকআপ নিতে হয় না, বডি রিভেলিং ড্রেস পরতে হয় না। চিত্রলেখার ঠোঁটে লিপস্টিক না থাকলেও সেই ঠোঁট আকুল নিবেদনে রৌনককে ডাকে সব সময়। চিত্রলেখা যদি বোরখা পরে নিজেকে ঢেকে রাখে তবুও রৌনকের শরীর তাকে জড়িয়ে ধরতে, উষ্ণ আলিঙ্গন নিতে নিষ্পিস করে। দ্বিতীয় কোনো নারীকে দেখে রৌনকের শরীরে কিচ্ছু হয় না। এক চিত্রলেখাকে দেখলেই তার নিজেকে সামলে রাখতে কষ্ট হয়, ভীষণ কষ্ট, পাঁজরের হাড় বেরিয়ে আসার মতো কষ্ট। চিত্রলেখাকে নিজের করে নিয়ে আসার পর থেকে এই পর্যন্ত অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে সে, কিন্তু আর না, আজ আর সে নিজেকে আটকে রাখতে পারবে না। চিত্রলেখাকে তার চাই, চিত্রলেখার সবটা তার চাই। আর পারবে না সে সন্ন্যাসী হয়ে থাকতে। তিলোত্তমা চলে যাবার পর 6 বছর সে কখনো কোনো নারীর শরীরের চাহিদা অনুভব করেনি, কখনো কোনো বেগানা নারীকে নিজের সংস্পর্শে আসতে দেয়নি। সংস্পর্শে আসা তো দূরের কথা, ভাবেও নি কারো কথা। সাবা নানাভাবে চেষ্টা করেছে, তাকে বিছানায় আনানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন সফল হয়নি। আবার বিয়ে করার কথা কখনো ভাবেনি রৌনক। এক চিত্রলেখাকে দেখেই মনে হয়েছিল নিজেকে সে আর একটা সুযোগ দিতে পারে। হয়তো চিত্রলেখা তাকে তার মতো করে ভালোবাসবে, আগলে রাখবে, বুঝবে, যেমনটা সে তিলোত্তমার কাছে আশা করেছিল। ভুলেও সে চিত্রলেখাকে তিলোত্তমার সঙ্গে তুলনা করে না। রৌনকের জীবনে এই 2 নারী সবসময় বিশেষ হয়ে থাকবে। বলাই বাহুল্য চিত্রলেখা এখন তার সবটা জুড়ে বিরাজমান। একসময় তিলোত্তমা তার যতটুকু জুড়ে ছিল, আজ চিত্রলেখা তার চাইতে অনেক বেশি জুড়ে আছে। তিলোত্তমা চলে যাবার পর নতুন করে কেউ তার জীবনে আসবে সেটা রৌনক কখনো ভাবেনি। আর এভাবে এসে তাকে বশ করে ফেলবে সেটা তার চিন্তার অন্তরালে ছিল না। একসময় রৌনক যেটা ভাবেনি আজ সেটা তার জীবনের বাস্তবতা। এক মুহূর্তের জন্যেও চিত্রলেখা তার মস্তিষ্ক থেকে সরে না, রৌনক সরাতেও চায় না। চিত্রলেখায় বিভোর থাকতে তার ভালো লাগে, এভাবেই থাকতে চায় সে। সাবা সরাসরি এগিয়ে সেই রৌনককে জড়িয়ে ধরে, বলা যায় বেহায়ার মতো নিজেকে রৌনকের শরীরের উপর ছেড়ে দেওয়ার চেষ্টা করে। রৌনক চাইলেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে, কিন্তু এত মানুষের মধ্যে হয়তো এমনটা করা উচিত হবে না। তাই সৌজন্যের খাতিরে হালকা করে জড়িয়ে ধরে আবার তৎক্ষণাৎই ছেড়ে দিয়ে নিজের কোট ঠিক করতে করতে চিত্রলেখার দিকে তাকালে তাদের একে অপরের দৃষ্টিতে দৃষ্টি পড়ে।
তানিয়ার সঙ্গে থাকলেও অন্যদের সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে চিত্রলেখার চোখ বারবার এদিকেই তাকাচ্ছে, রৌনককে দেখছে। সাবার রৌনককে জড়িয়ে ধরার দৃশ্যটা চিত্রলেখা দেখেছে, তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। খারাপ লাগায় মুখ সাদা হয়ে গেছে বেচারির, তা বুঝতে পেরে মুচকি হাসে রৌনক। সে এটাই চাই, রৌনক নিজে যতখানি চিত্রলেখায় আসক্ত হয়ে গেছে, সে চায় চিত্রলেখাও ততখানি তার প্রতি আসক্ত থাকুক। ইনফ্যাক্ট আরও বেশি আসক্ত করতে চায় সে চিত্রলেখাকে তার প্রতি। সাবা কিছু বলার আগে রৌনকের পেছন থেকে লাবিব এগিয়ে এসে তাকে কানে মুখে কিছু বলে। কি বলেছে তা শুনতে পায়নি সাবা। লাবিব কিছু বলার পর রৌনক ওখান থেকে চলে যাবার চেষ্টা করলে তার একটা হাত ধরে বাধা দিয়ে সাবা বলে, আমি মাত্রই এলাম, কোথায় যাচ্ছ তুমি? আবার কিছু স্পেশাল গেস্ট এসেছে, আই নিড টু অ্যাটেন্ড দেম। আই এম শিওর ইউ উইল মেক ইউরসেলফ কমফোর্টেবল হিয়ার। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে লাবিবের সঙ্গে চলে যায় রৌনক। পেছনে দাঁড়িয়ে রাগে ফসফস করতে লাগে সাবা। তার পাশে এসেই দাঁড়িয়ে রিপা বলে, এভাবে সবার সামনে নিজেকে অপমান না করলেও পারো আপু, যেটা তোমার না সেটার দিকে হাত বাড়িও না, অপমান ছাড়া কিছুই পাবে না। এখনো সময় আছে, নিজেকে সামলে নাও। রনক ভাই কখন তোমার হবে না, এই সত্যিটা মেনে নাও এবার। সাবার ইচ্ছে করে কষে ছোট বোনের গালে একটা থাপ্পড় লাগায় সে, কিন্তু এখন নয়। সে হাতে মারবে না রিপাকে, নিজের কাজ দিয়ে মারবে। যেদিন সবার সামনে রৌনক তাকে মেনে নিবে, বিয়ে করে বইয়ের পরিচয় দিবে, সেদিন রিপাকে এর উপযুক্ত জবাব দিবে, এর আগে নয়। চোয়াল শক্ত করে রিপার দিকে তাকিয়ে সাবা বলে, হি উইল বি মাইন। শক্ত পদক্ষেপে প্রস্থান করে সাবা। সাবাদের সপরিবারে দাওয়াত করা হয়েছিল, কিন্তু আজ সকালে কিছু জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছেন আশরাফ আহমেদ। স্বামীর অনুপস্থিতিতে আসতে মন সায় দেয়নি সানজিদা আহমেদের। ওনারা সবাই ধরেই নিয়েছিলেন রৌনকের সঙ্গে সাবার বিয়ে হবে। রৌনকের আপত্তি ছিল তা সবাই জানতো, কিন্তু সে যে এমন কাজ করবে, এভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, তা কেউ ভাবেনি। রৌনকের সঙ্গে সাবার বিয়ে হলে এর থেকেও বড় পার্টি হবার কথা ছিল, অথচ সেই রৌনকের বউয়ের ওয়েলকাম পার্টি, অথচ বউটা সাবা নয় ভেবেই আসতে মন চায়নি সানজিদা আহমেদের। আশরাফ আহমেদ ঢাকায় থাকলে হয়তো সম্পর্কের খাতিরে, ব্যবসার খাতিরে তাদের দুজনকে আসতে হতো, কিন্তু আশরাফ সাহেব না থাকায় সুযোগ পেয়ে তিনি নিজেও আসেননি। দুই মেয়েকেও বলেছিলেন প্রয়োজন নেই আসার, কিন্তু সাবা তো সাবাই, নিজের বেহায়াপনা দেখানোর জন্য হলেও আসবে, এই বাড়িতে দেখানোর জন্য হলেও আসবে। এই বাড়িতে আসতে তার কারণ লাগে না। অন্যদিকে রিপা মন থেকেই এসেছে রৌনককে তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে। রিপার একটুও রাগ হয়নি রৌনক সাবাকে বিয়ে করেনি বলে, বরং খুশি হয়েছে বলা যায়। নিজের বোনকে সে চেনে, রৌনকের অতীত সম্পর্কেও অনেকটা জানা আছে তার। রিপা কখনোই চায়নি রৌনকের জীবনে সাবার মতো কেউ আসুক। এখন ভাবলে রিপার মনে হয় চিত্রলেখাই রৌনকের জন্যে উত্তম জীবন সঙ্গী। যতটুকু সে লিখনের কাছে শুনেছে, সবসময় তা থেকে এটাই মনে হয় রিপার। রৌনকের জন্য চিত্রলেখার চাইতে ভালো কেউ হতেই পারে না। তানিয়া তার সার্কেলের লোকজনের সঙ্গে চিত্রলেখার পরিচয় করিয়ে দিতে ব্যস্ত। কিছুক্ষণ আগে রৌনক লাবিবের সঙ্গে কোথায় যেন চলে গেল, তারপর 15 মিনিটের মতো হয়ে গেছে, এখনো তাকে দেখেনি সে। এক দুবার এদিক সেদিক খুঁজলেও না পেয়ে পরে এদিকে মনোযোগ দেবার চেষ্টা করে। তার জন্য এত আয়োজন, তার উচিত এসবের সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়া। যদিও তার সময় লাগবে, তবুও সে চেষ্টা তো করতেই পারে। সেই চেষ্টাটা না হয় এখান থেকেই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হোক। সকলের উপস্থিতিতে আচমকাই পেছন থেকে জড়িয়ে ধরে কেউ চিত্রলেখাকে। পেছন থেকে একজোড়া হাত এগিয়ে এসে চিত্রলেখার পেটের কাছে জড়িয়ে ধরতেই তার বুঝতে অসুবিধে হয় না এই হাতজোড়া কার। এত মানুষের উপস্থিতিতে রৌনক ছাড়া কারো সাহস নেই তাকে জড়িয়ে ধরার। অবশ্য চিত্রলেখার বোঝা হয়ে গেছে, কারো উপস্থিতিতে তো দূরের কথা, আড়ালে আবডালেও রৌনক দ্বিতীয় কাউকে অ্যালাউ করবে না তাকে স্পর্শ করতে। রৌনকের উপস্থিতিতে নিজেকে এতখানি সুরক্ষিত অনুভব করে সে।
আচমকা সবার উপস্থিতিতে রৌনক এভাবে জড়িয়ে ধরায় লজ্জায় গ্রাস করে ফেলে চিত্রলেখাকে। ওদের দেখে পাশে উপস্থিত সবাইকে মুচকি হাসছে। নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে মিনমিন কণ্ঠে চিত্রলেখা বলে, কি করছেন? সবাই দেখছে তো। চিত্রলেখার কাঁধে মুখ রেখে রৌনক বলে, দেখুক, আই ডোন্ট কেয়ার। লজ্জায় মাটির ভেতর হারিয়ে যেতে ইচ্ছে করছে চিত্রলেখার। বউ লজ্জা পাচ্ছে বুঝতে পেরেই বেশি একটা সময় নেয় না রৌনক। চিত্রলেখাকে এর চাইতে আরো শত গুণ বেশি লজ্জা দিবে সে আজ, তবে এখন নয়, আর এখানে নয়। বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছে সে নিজেদের জন্য। ওসব হবে তাদের ব্যক্তিগত মুহূর্তে। চিত্রলেখার কাঁধে মুখ রেখেই রৌনক বলে, I have a surprise for you. সারপ্রাইজ? চিত্রলেখার কণ্ঠে স্পষ্ট অবাক হওয়া টের পাওয়া যায়। Yes. রৌনক চিত্রলেখাকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি এসে দাঁড়ায়, তারপর বলে, পেছনে দেখো। রৌনকের আদেশ মতো পেছন ঘুরতেই খুশি ও আনন্দে চিত্রলেখার চোখ চকচক করে ওঠে নিজের ভাই বোন ও খালাকে দেখে। এমন একটা মুহূর্তের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না সে। মনে করা তো দূরের কথা, আশাও করেনি চিত্রলেখা আজকের পার্টিতে রৌনক তার পরিবারের কাউকে ইনভাইট করবে। কেবল লিখন রায় নয়, আফিফাও এসেছে বাবলুকে নিয়ে। খুশিতে চিত্রলেখার চোখে পানি এসে পড়ছে। তা দেখে রৌনক চিত্রলেখাকে কানের কাছে মুখ নিয়ে বলে, একদম কাঁদার চেষ্টা করবে না। তোমাকে কাঁদানোর জন্য এই সারপ্রাইজ প্ল্যান করিনি আমি। তোমার হাসি মুখ দেখবো বলে এত আয়োজন। রৌনকের আবদার মতো তার দিকে একটা অশ্রু ভেজা হাসি দিয়ে চারুকে জড়িয়ে ধরে চিত্রলেখা। আজ সকালে রৌনকের কোনো বিজনেস মিটিং ছিল না। সে গিয়েছিল চিত্রলেখার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে। চিত্রলেখাকে সে ভালো করেই চেনে। এই মেয়ের মুখ ফাটবে তবু মুখ ফুটবে না। ইচ্ছে করলেও মুখ ফুটে বলবে না তার পরিবারকে ইনভাইট করার কথা। কিন্তু চিত্রলেখা বলুক বা না বলুক, রৌনক জানে তার চন্দ্র কি পেলে খুশি হবে। তাই তো নিজে গিয়ে ওদের নিয়ে এসেছে। সবার জন্য শপিং করেছে। আসার সময় ওদের সেলুনে নিয়ে গিয়েছিল তৈরি হতে, যেন আজকের পার্টিতে ওদের বেমানান না লাগে। ওরা যেন ইতস্তত বোধ না করে। ড্রাইভারকে দিয়ে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল ওদের নিয়ে আসতে। যদিও লিখন আপত্তি করেছিল তাকে এত কিছু করতে হবে না, ওরা নিজেরাই ব্যবস্থা করে নিতে পারবে। কিন্তু রৌনক কারো আপত্তি শোনেনি। তার একটাই কথা, চিত্রলেখার খুশির জন্য, মুখের হাসির জন্য সে সব করতে পারে। চিত্রলেখাকে খুশি করতে রৌনকের এত আগ্রহ দেখার পর লিখন আর আপত্তি করেনি। মনের খুশির জন্য সব মেনে নিয়েছে। অন্যথায় এখানে আসতে অনেক বেশি ইতস্তত লাগছিল তার। এই পরিবেশ তাদের জন্য নয়, তা ভালো করেই জানে লিখন। চিত্রলেখা ব্যস্ত হয়ে পড়ে নিজের ভাই বোনদের নিয়ে। রনক ভাইয়া, আরে রিপা যে, কখন এলি তুই? পরিচিত কারো কণ্ঠ শুনতে পেয়ে তৎক্ষণাৎ পাশ ফিরে তাকায় লিখন। তৎক্ষণাৎই লিখন ও রিপার একে অপরের চোখে চোখ পড়ে। রৌনক রিপার সঙ্গে চিত্রলেখার পরিচয় করিয়ে দেয়। সবার উপস্থিতিতে লিখন ও রিপা কথা বলে না, নিজ নিজ অবাক হওয়া চেহারা সামলে নেয়। যদিও রিপা তেমন একটা অবাক হয়নি। সে আগে থেকেই জানতো হয়তো লিখনের সঙ্গে তার এখানে দেখা হবে। অবাক হয়েছে লিখন, যা তার চোখে মুখে স্পষ্ট পরিলক্ষিত। কিন্তু এখানে রিপার সঙ্গে কথা বলার কোনো চেষ্টা করে না সে। রিপা এখানে কি করছে, রৌনকের সঙ্গে তার কি সম্পর্ক, সব জানার সুযোগ পাবে, তাই আপাতত চেপে যায়। খানিকটা রৌনকের কাছাকাছি চেপে এসে চিত্রলেখা কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে কথা বলে যেন অন্য কেউ শুনতে না পায়। কাছাকাছি আসতে নিয়ে রৌনকের শরীরের সঙ্গে চিত্রলেখার শরীর ঘেঁষে খানিকটা। ফিসফিসে আনন্দ মিশ্রিত কণ্ঠে বলে, থ্যাংক ইউ সো মাচ। ইস, এত বড় সারপ্রাইজের জন্য শুধু থ্যাংক ইউ। আর বেটার কিছু কি পেতে পারি না আমি? কি চাই বলুন? যা চাই দেবে? যা বলবেন তাই। অলরাইট। চিত্রলেখার হাত ধরে চড়ে কেশে রৌনক বলে, এক্সকিউজ মি প্লিজ, আমরা একটু আসছি। লাবিব ও তানিয়ার দিকে তাকিয়ে রৌনক ইশারা করে লিখনদের খেয়াল রাখতে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে চিত্রলেখাকে নিয়ে উপরে চলে যায় সে। নিজের ঘরে প্রবেশ করে তৎক্ষণাৎই দরজার সঙ্গে চেপে ধরে চিত্রলেখাকে। কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই রৌনক চিত্রলেখা লিপস্টিকে লাল হয়ে থাকা ঠোঁটজোড়ার দখল নেয়।
অনেকক্ষণ নিজেকে সামলে রেখেছিল সে। পার্টি শেষ হওয়া পর্যন্ত নিজেকে সামলে রাখবে বলে ভেবে রেখেছিল, কিন্তু যেই চিত্রলেখা নিচে থেকে তার কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলল, মৃদুভাবে গা ছুঁয়ে দিল, হয়তো অবচেতনেই যেই চিত্রলেখার নিঃশ্বাস রৌনকের কান স্পর্শ করলো, ব্যাস রৌনকের সেলফ ডিফেন্স ভেঙে চুরমার হয়ে গেছে তখনই। আর নিজেকে সামলে রাখতে পারবে না সে। খুব খুশি, কিছু না হোক অন্তত ওই ঠোরচোরার দখল তার চাই। চিত্রলেখা বুঝে উঠতে পারে না কি হচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই তার ঠোরচোরা বেদখল হয়ে গেছে। রৌনকের আচমকা আক্রমণে প্রথম চিত্রলেখার চোখ বড় হয়। 3 সেকেন্ড সময় লাগে চিত্রলেখার কি ঘটছে তা বুঝতে, ধাতস্থ হতে। সে চাইলেই এখন আর নিজেকে রৌনকের স্পর্শ থেকে আলাদা করতে পারবে না। সেই চেষ্টাও করে না অবশ্য। বড় হয়ে থাকা চোখগুলো রৌনকের ঠোঁটের উষ্ণ স্পর্শের আবেশে বন্ধ করে নেয়। হাত বাড়িয়ে রৌনকের গলা জড়িয়ে ধরে নিজেও তাল মেলায় রৌনকের ঠোঁটের তালে। এই ঠোঁট রৌনক ততক্ষণ না ছাড়ার পণ করেছে যতক্ষণ না তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আজ চিত্রলেখার রেহাই নেই, আগের চাইতে আরো হিংস্র হয় সে। তার হাত চলে গেছে চিত্রলেখার শাড়ির ভেতরে। রৌনকের স্পর্শ যেন আরো পাগল করে দিচ্ছে চিত্রলেখাকে। এই পাগলামি উন্মাদনার শেষ কোথায় চিত্রলেখার জানা নেই। তবে তার মন্দ লাগছে না এভাবে নিজেকে রৌনকের কাছে সঁপে দিতে। রৌনককে নিজের দখল দিতে একটুও খারাপ লাগছে না। উষ্ণ ভালো লাগায় অঙ্গে অঙ্গে কাঁপন ধরছে তার। আরো কিছু চাই তার, আরো বেশি কিছু। পার্টির অবশিষ্ট সময় চিত্রলেখা আর রৌনকের চোখে চোখ রাখতে পারেনি, মুখ তুলে তার দিকে তাকাতে পারেনি লজ্জায়। এভাবে সে রৌনকের ঠোঁটের উষ্ণ আহ্বানে সাড়া দিয়ে ফেলবে ভাবতেই পারেনি। এখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। পার্টির প্রায় শেষের দিকে সবার থেকে বিদায় নিয়ে রৌনক লাবিবকে সঙ্গে করে নিজের ঘরের অফিসে বসেছে। কি যেন জরুরি কাজ পড়ে গেছে তার। ওরা পার্টি ছেড়ে যাবার কিছুক্ষণ পর তানিয়াও ওদের সাথে জয়েন করেছে। চিত্রলেখা এখন বসে আছে তার নিজের ঘরে। পার্টিতে পরা শাড়িটা এখনো খোলেনি সে। রৌনকের আবদার সে ফ্রি না হওয়া অব্দি যেন চিত্রলেখা এই শাড়িতেই থাকে। মেকআপটাও ছাড়েনি সে। বলা যায় এক কথায় পার্টির গেটআপেই আছে সে এখনো। রৌনকের অপেক্ষায় মেহমান সব চলে গেছে প্রায় ঘন্টা খানিক আগে। রৌনক বলেছিল লিখনদের রাতটা থেকে যেতে, কিন্তু এতে রাজি হয়নি নার্গিস বেগম। এমনিতেই ওদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। এ বাড়িতে আসার পর থেকেই অজানা এক অস্থিরতায় অস্থির হয়ে আছেন। কতক্ষণে বাড়ি ফিরে যাবেন সেই চিন্তায় ছিলেন আসার পর থেকে। তার উপর একটা বিষয় ওনার খটকা লেগেছে। রৌনকের মা তথা চিত্রলেখার শাশুড়ি ওনাদের সঙ্গে দেখা করেননি। যদিও সবাইকে বলা হয়েছে এনার শরীর ভালো নেই, তাই পার্টি জয়েন করতে পারছেন না, তবুও একটা খটকা থেকেই যায়। আগ বাড়িয়ে নার্গিস বেগম কিছু জিজ্ঞেসও করেননি। তবে এই বিষয়ে চিত্রলেখার সঙ্গে কথা আছে ওনার। চিত্রলেখা জানে তার ভাই বোন খালার মনের অবস্থা, তাই কাউকে জোর করেনি থেকে যাবার জন্য। রৌনকের আদেশে তার ড্রাইভার ওদের বাসায় নামিয়ে দিয়ে আসে। যদিও লিখন বলেছিল ওরা উবার নিয়ে নিবে, কিন্তু রৌনককে বোঝায় সে সাধ্যকার আছে। নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে গ্রিল ধরে সামনের আকাশের দিকে তাকিয়ে আছে চিত্রলেখা। মস্তিষ্কের ভেতর একটা ভাবনায় ঘুরপাক খাচ্ছে, কখন আসবে রৌনক। তার অপেক্ষাতে ইতি টেনে আচমকায় চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌনক। সামান্য কেঁপে ওঠে চিত্রলেখা। তার কাঁধে মুখ রেখে রৌনক বলে, I missed you, বউ। চিত্রলেখার গাল লাল হয়, লজ্জা পাওনা দ্বিগুণ হয়। রৌনক তার হাতের বাঁধন শক্ত করে আগের চাইতে আরো বেশি। পাশের ঘরেই ছিল সে, অথচ রৌনকের আচরণে মনে হচ্ছে কতদিন পর দেখা তাদের। এইসব অনুভূতি যেন লজ্জাই দেয় চিত্রলেখাকে। বউকে লজ্জা পেতে দেখে আরেকটু বেশি লজ্জা দিতে চিত্রলেখার কানের নিচে চুমু খায় সে। চিত্রলেখার মনে হয় তার শরীরে শিহরণের ঢেউ খেলে গেল। এর আগে কখনো এমন অনুভব হয়নি তার। রৌনক কাছাকাছি থাকলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় চিত্রলেখার।
এক মুহূর্ত সময় দিয়ে চিত্রলেখাকে নিচের দিকে ঘোরায় রৌনক। চিবুক স্পর্শ করে মুখ উপরে তুলে ধরে, কিন্তু লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে সে। আজ একের পর এক যা হচ্ছে, এরপর আর রৌনকের দৃষ্টিতে দৃষ্টি রাখার সাহস করতে পারছে না চিত্রলেখা। মনে হচ্ছে সে চোখ মেলে রৌনকের চোখের দিকে তাকালেই আজ একটা অঘটন ঘটে যাবে, যে অঘটনের পূর্বাভাস রৌনক তাকে দিয়ে রেখেছে। কি হতে যাচ্ছে বা হতে পারে ভেবেই চিত্রলেখার গলা শুকিয়ে আসছে আসন্ন ঘটনার চিন্তায়। চোখ খোলো চন্দ্র। রৌনকের কথায়ও চোখ খোলে না চিত্রলেখা। দুষ্টু হাসি হেসে বলে, আই সোয়ার, এখন চোখ না খুললে আমি তোমাকে খেয়ে ফেলবো। রৌনকের হুমকি শুনে তৎক্ষণাৎ চোখ মেলে তাকায়। চিত্রলেখার চোখের অবস্থা দেখে হাসি পায় রৌনকের। কেমন বড় হয়ে গেছে আতঙ্কে। এই মেয়েটা এমন কেন মনে মনে ভাবে সে। এতক্ষণ চিত্রলেখার দুই বাহু ধরে রেখেছিল সে। ডান হাত বাড়িয়ে চিত্রলেখার চোয়াল স্পর্শ করে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁট স্পর্শ করে। দুজনের একজন ও অপরজনের দৃষ্টি থেকে দৃষ্টি সরায় না, যেন একে অপরের চোখে আটকে গেছে তারা। আচমকাই রৌনক বলে, আই এম সরি। চোখ শুরু হয় চিত্রলেখার। হঠাৎ এই সরির কারণ ধরতে পারে না সে। তাকে অবশ্য খুব বেশি একটা ভাবতেও হয় না। রৌনক নিজেই বলে, একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে দেশের বাইরে যেতে হবে। টিকিট বুক করা হয়ে গেছে, সকাল 8টার ফ্লাইট। এই মুহূর্তে চুপ থেকে রৌনক আরো বলে, হয়তো 7 থেকে 10 দিন লেগে যাবে আমার ফিরতে। আমি চেষ্টা করব জলদি ফিরে আসার। আমি ফিরে আসার পর I will really make up to you. I promise. এতক্ষণে বুঝতে পারে চিত্রলেখা রৌনক তাকে বারবার বিশেষ কিছুর ইঙ্গিত দিয়েছে, সেটাই পিছিয়ে গেছে। সেজন্যই এই সরি বলা তার। একটা নতুন বিদেশি বেভারেজ বাংলাদেশে খুব জলদি লঞ্চ করবে রৌনক। সেই সংক্রান্ত কিছু কাজেই তাকে মেক্সিকো যেতে হচ্ছে। গাজীপুর রৌনকের কারখানায় তৈরি করা হলেও কাঁচামাল আসবে মেক্সিকো থেকে। এই প্রোডাক্ট লঞ্চের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে সে। এই প্রোডাক্টটা মার্কেটে আসার পর কোম্পানির সেল কয়েক গুণ বেড়ে যাবে। কয়েক দফায় ল্যাব টেস্ট করা হয়ে গেছে। কাঁচামাল ফ্যাক্টরিতে আসার অপেক্ষায় এদিকে সব রকম প্রস্তুতি নেওয়া শেষ। কাঁচামাল আসার আগে ফেস টু ফেস আর একটা মিটিং করতে হবে। রৌনক চেষ্টা করেছিল মিটিংটা অনলাইনে সেরে ফেলতে, কিন্তু কিছু কাজ থাকে যা চাইলেই অনলাইনে করা যায় না। ফেস ভ্যালুর একটা ব্যাপার আছে। তাছাড়া তাকে ওই কোম্পানির ফ্যাক্টরিতেও যেতে হবে। আর এই প্রজেক্টটা রৌনকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কোনো চান্স নিতে চায় না সে। অন্য কিছু হলে পোস্টপোন করে দেবার আগে দুইবার ভাবতো না। চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে রৌনক জিজ্ঞেস করে, রাগ করেছো? জবাবে কেবল মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক নিজেই আরো বলে, আমি জানি এই সময়টা আমার তোমার সঙ্গে থাকা উচিত, বাট আই এম ইন এ টাইট সিচুয়েশন। এক মুহূর্ত কিছু ভেবে রৌনক আরো বলে, এক কাজ করলে কেমন হয়? কি? তুমি আমার সঙ্গে চলো। আমি? হ্যাঁ, সারাদিন তো আর আমি কাজে বিজি থাকবো না। ফ্রি টাইমে আমরা আমাদের মতো ঘুরে বেড়ালাম, এই মিনি হানিমুন। কিন্তু কি? আমার তো পাসপোর্ট ভিসা কিচ্ছু নেই। ও শিট। আবার কিছু একটা চিন্তা ভাবনা করে রৌনক বলে, লাভিবকে বলে যাব আমি ফিরে আসার আগেই যেন তুমি তোমার পাসপোর্ট হাতে পেয়ে যাও, ওকে? চিত্রলেখা আবারও মাথা ঝাঁকায় সম্মতিতে। আচমকায় চিত্রলেখাকে পাছা কোলে তুলে নিয়ে ভেতরে ফিরে যেতে যেতে রৌনক বলে, চলো ঘুমিয়ে পড়ি। 8টার ফ্লাইট আমার, 5টার আগে বের হতে হবে। চিত্রলেখাকে চেঞ্জিং রুমের দরজার সামনে নামিয়ে দিয়ে রৌনক আরো বলে, থ্যাংক ইউ। কেন? আমার কথা রেখেছো, শাড়িটা পাল্টে ফেলোনি। ও। চিত্রলেখার থেকে দুহাত পিছনে সরে গিয়ে রৌনক বলে, বাই দ্য ওয়ে, তোমার তো আজ এই শাড়ি পরার কথা ছিল না। আমার যতটুকু মনে পড়ে তুমি গাউন পরেছিলে। চিত্রলেখা নার্ভাস হয়ে পড়ে। আমতা আমতা করে বলে, আসলে হয়েছিল কি, আমি ওসব কখনো ভাবিনি। তাছাড়া ওই গাউনটায় সব দেখা যাচ্ছিল, তাই ওটা পরে বের হবার সাহস হয়নি আমার। সবাই তাকিয়ে থাকতো। আমি কিন্তু ওটার সঙ্গে তো একটা এক্সট্রা পার্ট ছিল উপরের, তোমার শোল্ডার ঢাকার জন্য। আমি স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি। কি কি তা একটু জোরেই বের হয়ে আসে চিত্রলেখার মুখ ফসকে। হ্যাঁ, ওটা পরলে তোমার শোল্ডার দেখা যেত না। কিন্তু আমাকে তো ওটা দেয়াই হয়নি। আমি আরো ভাবলাম ওভাবেই নিচে যেতে হবে, সেজন্যই তো লাস্ট মোমেন্টে এই শাড়িটা।
চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, তুমি ভাবলে কিভাবে একটা অফ শোল্ডার গাউন পরে এত মানুষের সামনে তোমাকে যেতে দিব? তাও যে ড্রেসে তোমার ক্লিভেজ দেখা যাচ্ছে এমন একটা ড্রেস। এই জিনিস শুধু আমি দেখব, আমি। কেউ তোমার নগ্ন শরীরের দিকে তাকানোর আগে তার চোখ তুলে ফেলবো। ভালো লাগা ও লজ্জার সংমিশ্রিত এক অদ্ভুত অনুভূতি অনুভব করে চিত্রলেখা। তার নার্ভাসনেস টের পেয়ে রৌনক বলে, ইটস ওকে, আমি তো দেখেছি, ব্যাস। আর কেউ না দেখলেও চলবে। তবে এই শাড়িটাতেও কোনো অংশে কম কিছু লাগেনি তোমাকে। ইউ আর লুকিং আউটস্ট্যান্ডিং টুডে। এখন যাও, চেঞ্জ করে নাও, তারপর শুয়ে পড়ি। রৌনক চেঞ্জ করতে যেতে বলার পরেও দাঁড়িয়ে থাকে চিত্রলেখা। তা দেখে রৌনক জিজ্ঞেস করে, কিছু বলতে চাও? মাথা ঝাঁকায় চিত্রলেখা। তাহলে বলে ফেলো। আমি আপনাকে এয়ারপোর্ট দিয়ে আসি। দিয়ে আসতে চাও? সম্মতিতে দ্রুত মাথায় ঝাঁকায় চিত্রলেখা। ঠিক আছে, অবশ্যই যাবে। প্রথমবার কেউ আমাকে সি অফ করতে এয়ারপোর্টে যাবে। আই এম এক্সাইটেড। আর একটা কথা। আরো একটা? বলো। ওখান থেকে আমি খালার বাসায় যাই। আমি না করলে যাবে না? কিছু বলে না চিত্রলেখা, কেবল মাথা নুইয়ে ফেলে। তা দেখে এগিয়ে এসে তাকে নিজের আলিঙ্গনে নিয়ে বলে, কোথাও যাবার জন্য তোমাকে আমার পারমিশন নিতে হবে না বউ। তোমার যেখানে খুশি যাবে, জাস্ট আমাকে জানিয়ে গেলেই হবে কোথায় যাচ্ছ, যেন আমার টেনশন না হয়। ব্যাস এতটুকু বললেই চলবে। রৌনকের বুকে মাথা রেখেই মাথা ঝাঁকায় সে। চিত্রলেখার মাথায় হাত বুলিয়ে দিয়ে রৌনক বলে, আর একটা কাজ করতে পারো। আমি যেহেতু থাকছি না, তুমি চাইলে কয়টা দিন ওখানে থেকে আসতে পারো। সত্যি? অবিশ্বাস্য চাহনি নিয়ে রৌনকের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকায় চিত্রলেখা। তার নাক টেনে দিয়ে বলে, একদম সত্যি। শুধু খালার কাছেই নয়, চাইলে আফিফার কাছেও থেকে আসতে পারো। শুধু আমি ফিরে আসার আগে চলে এসো, তাহলেই হবে। কিন্তু আমি চলে গেলে মিম মিশকাতকে কে দেখবে? ওদের দেখাশোনার জন্য লোক আছে চন্দ্র। তুমি ওদের কেয়ারটেকার নও, গার্ডিয়ান। হয়তো সম্পর্কে চাচি, তবে অ্যাকচুয়ালি ওদের মা তুমি। যেমন আমি চাচা হয়ে ওদের বাবা। নিজেকে সময় দাও। মিম মিশকাতের জন্য তোমাকে নিজের খুশি স্যাক্রিফাইস করতে হবে না। আমি দিব না তোমাকে এই কাজ করতে, বুঝতে পেরেছো? হাসি হাসি মুখ করে মাথা ঝাঁকায় চিত্রলেখা। আরো একবার তার নাক টেনে দিয়ে রৌনক বলে, দ্যাটস মাই গার্ল। রৌনককে এয়ারপোর্ট পৌঁছে দিতে তার সঙ্গে চিত্রলেখা এসেছে। কেন তার সঙ্গে আসতে মন চেয়েছে তা চিত্রলেখা নিজেও জানে না। হয়তো আরো কিছুক্ষণ রৌনকের সঙ্গ পাওয়ার লোভেই এসেছে। এয়ারপোর্ট আসার আগে মায়ের সঙ্গে দেখা করে এসেছে রৌনক। কোথাও যাবার আগে সব সময় মায়ের দোয়া নিয়েই বের হয় সে। আজও তার ব্যতিক্রম হয়নি। এমনিতেই শক্ত একরোখা হলেও রৌনক ভীষণ রকম ফ্যামিলি ম্যান। তিলোত্তমা চলে যাবার পর ব্যবসাটাই রৌনকের জীবনে সব হয়ে গেছে। তবুও সে পরিবারকে কোনো সাইড করেনি। নিজের পরিবারের দিকেও সব সময় তার সতর্ক দৃষ্টি থেকেছে। মুখে না বললেও রৌনক তার পরিবারকে অনেক ভালোবাসে। এয়ারপোর্ট টার্মিনাল 2 এর সামনে দাঁড়িয়ে আছে তারা, একে অপরের মুখোমুখি। চিত্রলেখার নার্ভাস লাগছে। বিদায় বেলায় কি বলতে হয় তার জানা নেই, জানা থাকবে কিভাবে। এভাবে কখনো কাউকে বিদায় দেওয়া হয়নি তার। লাবিব সঙ্গে এসেছে, সব সময় সেই আসে, কখনো কখনো সঙ্গেও যায়, তবে এবার রৌনক একা যাচ্ছে। এদিকেও কিছু কাজ আছে যেগুলো রৌনকের অবর্তমানে লাবিব ও তানিয়াকে সামলাতে হবে। তানিয়া একা পারবে না ভেবেই লাবিবকে রেখে যাওয়া। আবার চিত্রলেখাও আছে, যদি কোনো এমার্জেন্সি হয়, এসব অনেক কিছুই ভেবে লাবিবকে এবার রেখে যাচ্ছে সে। লাবিব গাড়ি থেকে রৌনকের ব্যাগ ট্রলিতে তুলতে ব্যস্ত। দিকের অন্য সময়ে চাইলে এই সময় এয়ারপোর্টের মানুষ একটু কম বলা যায়, তবে একদম ফাঁকাও নয়। রৌনক এতক্ষণ তার ট্যাবে কিছু একটা করছিল। ট্যাবের কাজ শেষ করে সেটা গাড়ির পিছনের সিটে রেখে দরজা আটকে দেয়। রৌনক থেকে শুরু করে এই পর্যন্ত একটা কথাও বলেনি চিত্রলেখা। কি বলবে সেটা বুঝতে পারছে না বলেই তার চুপ করে থাকা। এবারে রৌনক এগিয়ে এসে চিত্রলেখার 2 হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে নেয়। চিত্রলেখা প্রথমে হাতের দিকে তাকায়, তারপর মুখ তুলে রৌনকের মুখের দিকে তাকায়। আচমকায় ধক করে ওঠে তার বুকের ভেতর। এই মানুষটাকে আগামী বেশ কিছুদিন দেখতে পারবে না সে।
ভাবনাটা হিট করে চিত্রলেখাকে বুকের গভীরে কোথাও কিছু বলার তাগাদা অনুভব করে চিত্রলেখা, কিন্তু বলবে সে? সাবধানে থাকবেন, রৌনক তো বাচ্চা নয় যে সাবধানে না থাকলে হারিয়ে যাবে। ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন, সময় মতো ঘুমাবেন, মন দিয়ে কাজ করবেন। এসব কি আসলেই বলতে হবে? একটা প্রশ্নও জুৎসই লাগে না চিত্রলেখার কাছে। এসব বললে নিশ্চয়ই রৌনক হাসবে তার উপর। কাজের জন্যে যাচ্ছে, অবশ্যই মন দিয়েই কাজ করবে সে। নিজের বোকা বোকা চিন্তার উপর নিজেরই বিরক্ত লাগে, তাই কিছু না বলে চুপ করে থাকায় শ্রেয় ধরে নেয়। রৌনক নিজেই বলুক যা বলার, তাদের দুজনের মাঝেই সামান্য দূরত্ব আছে। এক কদম এগিয়ে এসে সেই দূরত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করে রৌনক, যদিও তাদের শরীর পুরোপুরি স্পর্শ করে না। ইদানিং যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে। চিত্রলেখার গায়ে একটা মোটা কাশ্মীরি শাল জড়ানো। শাড়ি পরেছে সে। রৌনকের আগের দিন নিয়ে আসে শাড়িগুলো থেকে হালকা গোলাপি রঙের প্রিন্টের শাড়ি। চিত্রলেখাকে চেঞ্জিং রুম থেকে শাড়িতে বের হতে দেখে রৌনকের ইচ্ছে হয়েছিল সে এই ফ্লাইটটা ক্যান্সেল করে দেয়, কিন্তু করেনি। নিজেকে সামলে রেখেছে। নিজেদের কাছে আসার মুহূর্তটাকে তাড়াহুড়ো করে নষ্ট করতে চায় না সে। সময় নিয়ে চিত্রলেখাকে আদর দিতে চায় সে। সময় নিয়ে চিত্রলেখার জড়তা ভাঙতে চায়। সময় নিয়ে নিজেকে চিত্রলেখার কাছে হস্তান্তর করতে চায় সে। তাড়াহুড়ো করে নিজের জীবনের সবচাইতে বিশেষ মুহূর্তটা নষ্ট করতে চায় না সে। তাই কষ্ট হলেও নিজেকে সামলে রেখেছে। চিত্রলেখার কপালের কাছে লেপ্টে থাকা চুল আঙ্গুলের স্পর্শে কানের পিছনে গুজে দিয়ে বলে, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, কোনো টেনশন করো না। কিছু প্রয়োজন হলে লাবিবকে বলো, ভাবিকেও বলতে পারো। খুব বেশি বোর লাগলে অফিসে যেতে পারো। আমাকে যখন ইচ্ছা হয় তখন কল দিও। কাছে না থাকলেও আমি 24 ঘন্টা তোমার জন্য ফোনে অ্যাভেলেবেল আছি, ঠিক আছে? মাথা ঝাঁকায় চিত্রলেখা। এক মুহূর্তের জন্য রৌনকের চোখ থেকে চোখ সরায়নি সে। নিজের ভেতরের সংকোচকে সাইডে রেখে বলে, নিজের খেয়াল রাখবেন। আর আমি অপেক্ষায় থাকবো। রৌনকের হাতের বাঁধন শক্ত হয়। সে বলে, সম্ভব হলে কালই ফিরে আসবো। না না না, তাড়াহুড়ো করতে হবে না, আপনি কাজ শেষ করেই আসবেন। চিত্রলেখার রিয়াকশনে হাসি পায় রৌনকের। তার আবার সময় ঘনিয়ে এসেছে বুঝতে পেরে এগিয়ে গিয়ে চিত্রলেখার কপালে চুমু খায় রৌনক। তা দেখে চোখ বড় করে তাকায় চিত্রলেখা। একবার আশেপাশে তাকায় সে। রৌনক বলে, ইটস ওকে, আমাদের কেউ দেখছে না, আর দেখলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিদায় নেওয়ার আগে চিত্রলেখাকে আরেকটু অবাক করে দিয়ে জড়িয়ে ধরে রৌনক। লজ্জা লাগলেও ভালো লাগে চিত্রলেখার। রৌনকের প্রতিটি স্পর্শ মনের ভিতর আনন্দের দোলা দিয়ে যায়। এই ভালো লাগার সঙ্গে কিছুদিন আগেও পরিচয় ছিল না তার, কিন্তু এখন সে বোঝে এই ভালো লাগা কেবলমাত্র রৌনক কেন্দ্রিক। একমাত্র রৌনকের উপস্থিতি, তার স্পর্শই চিত্রলেখার মনের ভেতর এই আনন্দের ঢেউ তুলতে সক্ষম। রৌনক ভেতরে চলে যাবার পরেও চিত্রলেখা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। আচমকায় বুকের ভিতরটা ফাঁকা লাগে তার। মনে হয় কি যেন একটা নেই, শূন্যতা গ্রাস করে তাকে। চিত্রলেখা টেরও পায় না তার চোখ ভার হয়। টুপ করে ডান গাল বেয়ে এক ফোঁটা পানি বেয়ে পড়ে। লাবিব দেখে ফেলার আগেই হাত বাড়িয়ে গালের পানি মুছে ফেলে সে। কিছুক্ষণ চুপ করে থাকার পর পাশ দাঁড়িয়ে থাকা লাবিব সামান্য কেশে নিজের উপস্থিতি জানায়। চিত্রলেখার দৃষ্টি এখনো ওই দিকেই। আরও বেশ কিছুক্ষণ ওদিকে তাকিয়ে থাকার পর লাবিবের দিকে তাকায় চিত্রলেখা। তাকিয়েই জিজ্ঞেস করে, উনি কবে ফিরবেন? স্মিত হেসে লাবিব বলে, কিছু বলেনি তোমাকে? বলেছেন 1 সপ্তাহ বা 10 দিন লাগবে। ওই রকমই। ও, বলেই আবার টার্মিনালের গেটের দিকে তাকায় চিত্রলেখা। যদিও রৌনককে দেখতে পাবে না, তবুও তার দৃষ্টি ওই দিকেই যায়, যেদিক দিয়ে কিছুক্ষণ আগে রৌনক গিয়েছে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। লাবিবের দিকে তাকিয়ে সম্মতিতে মাথা ঝাঁকায় চিত্রলেখা। খুব বেশি নয়, মাত্র 2 দিন পর বাড়ি এসেছে চিত্রলেখা, অথচ মনে হচ্ছে কতদিন পর আপন ঠিকানায় ফিরছে সে। চিরচেনা সেই নীল লোহার গেটের কাছে সে গাড়িটা থামলে চিত্রলেখা নেমে যাবার আগে লাবিব বলে, কিছু প্রয়োজন হলে আমায় বলো, যত রাতই হোক
আমাকে একটা ফোন দিলেই হবে। ড্রাইভারের নম্বর মেসেজ করে দিব। কোথাও গেলে ড্রাইভার নিয়ে যাবে। স্যার বলে দিয়েছে এই গাড়িটা তুমিই ব্যবহার করবে। আগামীকাল 11টার দিকে তৈরি থেকো, তোমার পাসপোর্ট বানাতে দিতে যাব। আর কিছু? স্মিত হেসে লাবিব বলে। আপাতত আর কিছু না। চিত্রলেখা গাড়ির পিছনের সিট থেকে নামলে তার সঙ্গে সামনের সিট থেকে লাবিবও নেমে আসে। গাড়ির ডিকি খুলে কিছু ফলের প্যাকেট বের করে নেয়। এসব দেখে চিত্রলেখা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, এগুলো কখন কেনা হলো? তুমি আজ বাড়ি আসবে, তাই স্যার আমাকে আগেই বলে দিয়েছিল ব্যবস্থা করে রাখতে। কিন্তু এসবের তো কোনো প্রয়োজন ছিল না। তোমার দিক থেকে হয়তো প্রয়োজন নেই, তবে স্যারের দিক থেকে প্রয়োজন আছে। তার বউ বাপের বাড়ি আসবে, তাও খালি হাতে, অসম্ভব। চিত্রলেখা নীল গেটের দিকে আগলে পেছন থেকে লাবিব বলে। একটা প্রশ্ন ছিল আমার। পেছন ঘুরে চিত্রলেখা বলে, কি? আমার কি তোমাকে আপনি করে বলা উচিত? একদমই না। আমরা আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, তেমনই থাকবো। কিচ্ছু আগের মতো নেই চিত্রলেখা, তুমি এখন আমার বসের ওয়াইফ। তবু আমি চাই আমাদের বন্ধুত্বটা আগের মতো থাকুক। প্রয়োজনে ওনার সঙ্গে আমি কথা বলে নিব, না হয় ততদিন আমরা আগের মতোই থাকি। এই প্রসঙ্গে আর কথা বাড়ায় না লাবিব, সম্মতিতে মাথা ঝাঁকায়। তারপর দুজনে বাড়ির ভেতর অগ্রসর হয়। আচমকা চিত্রলেখাকে দেখে সবাই যেমন অবাক হয়েছে তেমন খুশিও হয়েছে। বাড়িটা যেন জান ফিরে পেয়েছে। চিত্রলেখার অবর্তমানে 2 দিনেই বাড়িটা নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। সেই বাড়ি আবার তার চাঞ্চলতা ফিরে পেয়েছে। লম্বা সময় চারু চিত্রলেখাকে জড়িয়ে রেখেছে। রাদির নক না করেই তানিয়ার কেবিনে প্রবেশ করে। প্রচণ্ড রাগে তার চোখ লাল হয়ে আছে। তানিয়া মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল। কেবিনের দরজা খোলার শব্দ কানে আসলেও চোখ তুলে তাকায়নি কে এসেছে। এগিয়ে এসে তানিয়ার হাতের কাছেই একটা এনভলভ ছুঁড়ে দিয়ে রাদিন উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দিস রাবিশ তানিয়া? রাদিনের কণ্ঠ পেয়ে ফাইল থেকে চোখ তুলে তার দিকে তাকায় তানিয়া। নিজের চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে সে। রাদিন টেবিলের উপর হাত রেখে সামনের দিকে খানিকটা ঝুঁকে জিজ্ঞাসা করে, এক্সপ্লেন মি, হোয়াট ইজ দিস? তানিয়া তার শান্তি ভঙ্গি বজায় রেখেই বলে, রিল্যাক্স রাদিন, টেক এ সিট। পানি খাবে? পানির গ্লাস এগিয়ে দিয়ে তানিয়া বলে, একটু পানি খাও, তারপর কথা বলছি। রাদিনের ইচ্ছে করছে সে গ্লাসটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলে, কিন্তু এমন কাজ সে করে না। চেয়ার টেনে তানিয়ার মুখোমুখি সে পানির গ্লাসটা তুলে নিয়ে এক টানে সবটুকু পানি খেয়ে শেষ করে। গ্লাস নামিয়ে রাখার সঙ্গে সঙ্গেই আবার জিজ্ঞেস করে, এসব কি তানিয়া? এসবের মানে কি? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। নো ইউ ক্যান্ট। ইয়েস আই ক্যান। তানিয়া, আমার পক্ষে আর তোমার সঙ্গে থাকা সম্ভব নয় রাদিন। তুমি আমাকে জিজ্ঞাসা না করে ডিভোর্সের ডিসিশন নিতে পারো না? পারি রাদিন, অবশ্যই পারি। আমাকে চিট করার আগে তোমার ভাবা উচিত ছিল। একটা অনৈতিক সম্পর্কে জড়ানোর আগে ভাবা উচিত ছিল তোমার। আই লাভ হার তানিয়া। ভালোবাসা কখনোই অর্থনৈতিক হয় না। হয় রাদিন, ভালোবাসায় নৈতিকতা থাকে। বউ থাকতে অন্য নারীতে আসক্ত হওয়া কখনোই নৈতিকতার মধ্যে পড়ে না। যাক গিয়ে, এইসব বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। সাইন করে আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দাও। ইউ নো হোয়াট, তোমার এই সেলফিসের কারণেই আমি কখনো তোমাকে ভালোবাসতে পারিনি, কারণ তুমি আমাকে কখনো ভালোবাসা দিতেই পারো না। তানিয়া রাদিনের কথার জবাবে একটা কথাও বলে না। রাদিনকে দেবার মতো হাজারটা জবাব আছে তার কাছে, কিন্তু সে উত্তর করে না। এখন সব অহেতুক লাগে তার কাছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রাদিন। মনে হচ্ছে সে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার আগে বলে, বাচ্চারা আমার কাছে থাকবে। বাচ্চাদের কথা তোমার না ভাবলেও চলবে। ওদের কাস্টাডি আমিই পাবো। ওরা রনকের কাছে থাকবে। তোমার মতো বাবা আমার সন্তানদের প্রয়োজন। তানিয়া, তুমি এখন আসতে পারো রাদিন, আর কাগজগুলো সাইন করে দিও। জবাবে কিছু বলে না রাদিন, কেবল তাকিয়ে থাকে। তখনই 2 বার নক হয় তানিয়ার কেবিনের দরজায়। রাদিনের চোখের দিকে তাকিয়ে থেকেই তানিয়া বলে, কাম ইন প্লিজ। দরজার নখ ঘুরিয়ে অর্ধেক প্রবেশ করেছে লাবিব। ওখান থেকেই তানিয়া ও রাদিনকে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে তার বুকের ভিতর কিছু একটা ভেঙে গেল। আমতা আমতা করে সে বলে, সরি, আমি পরে আসছি।
আই কন্ট্যাক্ট ভেঙে লাবিবের দিকে তাকিয়ে তানিয়া বলে, ইটস ওকে, এসো, আমাদের কাজ হয়ে গেছে। ইতস্তত বোধ নিয়েই ভেতরে প্রবেশ করে লাবিব। রাদিন বেরিয়ে যাবার জন্যে কদম বাড়ালে পেছন থেকে তানিয়া বলে, এনভেলপটা নিয়ে যাও। রাদিন আর অপেক্ষা করে না, এনভলভ নিয়েই বেরিয়ে যায়। লাবিব এগিয়ে এসে একটু রাদিন যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়ায়। তানিয়ার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আরে ওকে? তানিয়া মুখে কিছু বলে না, কথা বললেই হয়তো কেঁদে ফেলবে সে, কিন্তু সে ভেঙে পড়তে চায় না, একদমই না। একটা প্রতারকের জন্যে কাঁদতে চায় না সে। ছলো ছলো দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে রয় তানিয়া, মুখে কিছু বলে না। রৌনক কখন গিয়ে পৌঁছবে সেই চিন্তায় মনে মনে বারবার তথস্থ থাকছে চিত্রলেখা। নিশ্চয়ই পৌঁছে তাকে ফোন করবে, সেজন্য ফোনটা হাতের কাছে কাছেই রাখছে। কয়েকবার চেকও করেছে ফোনটা জেনারেল করা আছে কিনা, চার্জ আছে কিনা। যদি চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায় আর তখন রৌনক ফোন করে তাকে না পায়, সেজন্য ফোন ফুল চার্জ করে রেখেছে। সকাল সকাল এসে নিজে রুটি আলু ভাজি করে ভাই বোন ও খালাকে নিয়ে নাস্তা করেছে। লিখনকে বাজারে যেতে বলেছিল, কিন্তু তার জরুরি ক্লাস আছে বলে সে কোনো রকম নাস্তা করেই বেরিয়ে গেছে। তাই চয়নকে বাজারে পাঠিয়েছে আজ বিরিয়ানি রান্না করার পরিকল্পনা চিত্রলেখার। 3 রাত নিজের চিরচেনা এই ঘরে ছিল না চিত্রলেখা, অথচ তার মনে হচ্ছে কত শত রাত সে এই ঘরে থাকেনি। নাস্তার পর লেখন বেরিয়ে গেলে পরে চয়নকে বাজারে পাঠিয়ে দিয়ে চিত্রলেখা এখন নিজের ঘরে বসে আছে। তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে চারু। আজ সে কোথাও যাবে না, পড়াশোনা থেকে ছুটি নিয়েছে। চিত্রলেখাও কিছু বলেনি। চারুর জন্য চিত্রলেখা তার মায়ের চাইতে কোনো অংশে কম নয়, তাই সেও বাধা দেয়নি। বরং নিজেই ভেবেছে সে তো কয়টা দিন আছেই, এখানে একটা দিন তার কাছেই থাকুক চারু। 2 দিনের দূরত্বে যত কথা জমেছে সব বলবে 2 বোনে। রৌনক চলে আসার পর আবার কবে আসতে পারবে কে জানে। এবার না হয় রৌনক নিজেই বলেছে এখানে এসে থাকতে পারে যদি সে অনুমতি না দেয়। এভাবে এসে থাকার সুযোগ পরে যদি না পাওয়া যায়, সবসময় তো নিজের ঘর সংসার ফেলে চাইলেও চিত্রলেখা আসতে পারবে না। চিত্রলেখার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে চারু, কিন্তু ঘুমোয়নি সে। আপা, জানো আপা, সেদিনের পর মামুন ভাই আর আমাদের বাড়ি আসেনি। চিত্রলেখা কেবল শুনে মুখে কিছু বলে না। মামুনের জন্য খারাপ লাগে তার, আর কেউ না জানলেও সে জানে তার প্রতি মামুনের ভালোবাসায় কোনো খাদ ছিল না। তার নিজের দুর্ভাগ্য সেই ভালোবাসা সে গ্রহণ করতে পারেনি। হয়তো মামুন তার জন্যে নয় বলেই সে কখনো মামুনের ভালোবাসাকে গ্রহণ করতে পারেনি, গ্রহণ করার কথা ভাবেনি। লিখন আর রিপা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। লিখনের এমনিও কিছু বলার নেই। সে শুনতে চায়, জানতে চায় রিপার সঙ্গে রৌনকের সম্পর্ক কি। রিপা ভালো করেই জানে লিখন কি জানতে চায় তার কাছে। সব বলার আগে খানিকটা সময় নিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রিপা বলতে শুরু করে, রনক ভাইয়ের বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন। এছাড়া জাপান গ্রুপের শেয়ার হোল্ডার আমার বাবা, বিজনেস পার্টনার বলতে পারো। আগের দিন তাহলে বলনি কেন এসব কথা আমাকে? আসলে তুমি এত ডিস্টার্ব ছিলে, আমি তোমাকে আরও ডিস্টার্ব করতে চাইনি, সেজন্যই তখন কিছু বলিনি। এক মুহূর্তেও চুপ করে থেকে লিখন জিজ্ঞেস করে, এর বাইরে কি আর কিছু আছে রিপা যা আমার জানা উচিত কিন্তু তুমি আমাকে বলছো না? আমি টেনশন করবো ভেবে। লিখনের কথা শুনে থমকে গেলেও নিজেকে সামলে নিয়ে মাথা ঝাঁকায় রিপা। চোখে থাকা রাউন্ড শেপের চশমা ঠিক করার চেষ্টা করার বাহানায় নিজের নার্ভাসনেস লুকানোর চেষ্টা করে। যদিও রিপার উত্তরে লিখন সন্তুষ্ট নয়, তারপরেও আর ঘাটে না সে এই বিষয়ে। রিপাকে সে খুব ভালো করেই চেনে। যদি সে কিছু আড়াল করেও থাকে তাহলে ভালোর জন্যেই করেছে। লিখন কখনো দেখেনি রিপা জেনে বুঝে কারো ক্ষতি করেছে, তাই আর এই বিষয়টাই বাড়তি কথা বলে না। রিপা নিজের যখন উপযুক্ত মনে হবে সে নিজেই তাকে সব জানাবে। শুধু লিখনের একটাই চিন্তা, ওর বোনটা ভালো থাকলেই হলো। রিপা সম্ভবত লিখনের মনের কথাটা বুঝতে পেরেছে, তাই সামান্য কাছাকাছি এগিয়ে এসে একটা হাত ধরে বলে, তোমার চিন্তাটা আমি বুঝছি লিখন, কিন্তু আপাকে নিয়ে চিন্তা করার
এবার তুমি বাদ দিতে পারো। আপার জন্য তোমার না ভাবলেও চলবে। অবাক হওয়া দৃষ্টি নিয়ে রিপার দিকে তাকায় লিখন। অবাক হয়েই জিজ্ঞেস করে, আমার বোনের জন্য আমি চিন্তা করব না? তুমি আর চিন্তা করো না, করলেও চলবে লিখন। রনক ভাই আছে আপার জন্য। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে রিপার দিকে তাকিয়ে থাকে লিখন। কি বলতে চাইছে সে? লিখনকে কিছু জিজ্ঞেস করতে হয় না, রিপা নিজেই উত্তর করে তার দৃষ্টির জিজ্ঞাসা টের পেয়ে। রনক ভাই মানুষটা খাঁটি লিখন, সে কখনো মাঝপথে আপার হাত ছাড়বে না। মানুষটা দায়িত্ববোধ কোনো সীমা নেই। আপাকে সে কখনো হেয়ার ফেলবে না, বরং অনেক ভালোবাসবে সব সময়। এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমার বোন মানুষটা এমন রিপা, পরকেও আপন করে নেবার গুণ আছে আমার বোনের, কিন্তু আমার চিন্তাটা তুমি বুঝবে না। রৌনক জামান আর আমার বোন দুজন দুই পৃথিবীর মানুষ। আমার বোনটা একদম সরল, কেউ চাইলে খুব সহজেই আপার সরলতার সুযোগ নিতে পারবে। কষ্ট পেলেও আমার বোন উফ করবে না, কাউকে কিচ্ছু বলবে না। আমাদের ঘটনাও কিন্তু একই লিখন, আমরা দুজনেও দুই পৃথিবীর মানুষ, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি, জেনে বুঝে পরিকল্পনা করে আগাচ্ছি। আপার বিয়েটা আশঙ্কা হয়েছে, সবাই যতই বলুক আপা ওই লোকটাকে ভালোবাসে, আমি তা বিশ্বাস করি না। আমার বোনকে আমি চিনি, এই বিয়ের পিছনে কোনো একটা কিন্তু আছে রিপা। আপা না বললেও আমি বুঝি আমার বোন আবার নিজেকে স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। কেউ আমার বোনের সরলতার সুযোগ নিবে, এই বিষয়টা আমি মেনে নিতে পারি না, কখনোই পারবো না। প্লিজ লিখন, আই রিকোয়েস্ট ইউ, ট্রাস্ট দেম। আপার উপর বিশ্বাস রাখো, সে না ভেবে এত বড় একটা সিদ্ধান্ত এমনি এমনি নিশ্চয়ই নেয়নি। তাছাড়া রনক ভাই থাকতে এমন কিছু হবে না, কেউ আপার সুযোগ নিতে পারবে না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সে কাউকে এই সুযোগ দেবে না। দেখো, আপাকে সব সময় প্রতিকূলতা থেকে আগলে রাখবে, তুমি অহেতুক চিন্তা করো না, একটু ভরসা করে দেখো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।